আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের ধারাবাহিক ক্লাসে আমি আবার চলে আসলাম। তো আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে সূচক। ঠিক আছে? তোমাদের গণিত বইয়ের 4 নম্বর অধ্যায়। তো যাই হোক, সূচক শুধু দশম শ্রেণীর জন্য নয়, সূচক কিন্তু প্রায় সব ক্লাসের জন্যই। 9, 10, তারপর 8, 7, ইভেন একাদশ দ্বাদশ, ইভেন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরি পরীক্ষাগুলোতেও কিন্তু সূচক থেকে প্রশ্ন এসে থাকে। তো যাই হোক, এই সূচকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে করতে হবে। কারণ সূচক যদি না বুঝো তাহলে কিন্তু অনেক এমসিকিউ, ছোট ছোট এমসিকিউ, ইভেন অনেক সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে না। ইভেন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও কিন্তু তোমরা সূচকের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, সূচকের এই ক্লাসটা আশা করি খুবই ভালো হবে। তোমরা ধৈর্য সহকারে দেখবা। এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, বেশি কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো যাই হোক, প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে সূচক কাকে বলে বা সূচকীয় রাশি কাকে বলে, তাই না? তো দেখো, সূচকীয় রাশি হচ্ছে ওই রাশিকে সূচকীয় রাশি বলে যে রাশির একটা বেস থাকবে। এটাকে বলে বেস বা ভিত্তি। আর এটাকে বলে হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক। বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে এই রাশি, এই রাশিকে বলা হচ্ছে সূচকীয় রাশি। কেন? কারণ এই রাশির একটা বেস বা ভিত্তি আছে, আর হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক আছে। ঠিক আছে? তো কোনো বেজের ওপর যদি কোনো কিছু পাওয়ার হিসাবে থাকে, তাহলে সেটাকে সূচক বলা হয়, সেই পাওয়ারটাকে বলা হয় সূচক। আর সূচক যার উপর থাকে তাকে বলা হয় বেস। ঠিক আছে? তো দেখো, এখানে আমি এক্স লিখছি, এখানে হতে পারে কোনো সংখ্যা। এই যে 3 স্কোয়ার হতে পারে, 4 স্কোয়ার হতে পারে, 25 স্কোয়ার হতে পারে, ইত্যাদি। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু এই থ্রিটা হচ্ছে বেজ, এটা হলো বেজ, আর এটা হলো পাওয়ার। এখানে এটা বেজ, এটা পাওয়ার, এটা বেজ, এটা পাওয়ার। তাহলে এই প্রত্যেকটা রাশি হলো সূচকীয় রাশি। ঠিক আছে? হয়তো তোমরা অনেকেই কিন্তু এই সূচকীয় রাশিটা কি সেটা সম্পর্কে তেমন ধারণা নেই তোমাদের। তো তাদের জন্য আমি একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, দেখো, এই রাশিটাতে দেখো, এই রাশিটাতে হচ্ছে বেজ এক্স আর পাওয়ার হচ্ছে 3। এটা হলো পাওয়ার, আর এটা হলো বেজ। ঠিক আছে? তো বেজ এক্স এর উপর পাওয়ার আছে কত? 3। এটার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। অর্থাৎ কোনো বেজের উপর পাওয়ার যত থাকবে, সে বেজটা ততবার গুণ আকারে আছে, এটাই বোঝায়। ঠিক আছে? তার মানে দেখো তো, এখন যদি আমরা বলি যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে দেখো, কয়টা এ গুণ আকারে আছে? 4টা না? তাহলে এটাকে লেখা যায় a⁴। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা কিন্তু আরেকটু অন্যভাবে বললে বলতে পারবো যে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। অর্থাৎ গুণের সময় বেস যদি সবগুলোর একই থাকে, তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। আর ভাগের সময় পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়, তাই না? তো সেটা থেকে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো, এখানে প্রত্যেকটা এর উপর পাওয়ার কিন্তু 1 আছে, তাই না? এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তাহলে প্রত্যেকটা যেহেতু বেস সেম, এ এ এ এ, তাহলে এখানে এ লিখবো। আর গুণ আছে, যেহেতু সবগুলো এর মাঝে গুণ আছে, তাহলে এদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে a1 প্লাস a1 প্লাস a1 প্লাস a1। আচ্ছা, তাহলে দেখো এর উপর কত হলো? 1, 2, 3, 4। তাহলে a⁴ ঠিক আছে? এভাবে কিন্তু আমরা করতে পারবো। অর্থাৎ বেস যদি একই হয়, হ্যাঁ, সবগুলোতে যদি বেস একই হয় আর তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে সেই বেজের উপর পাওয়ার গুলো যোগ হবে। আর যদি বেস সেম হয় আর তাদের মাঝে যদি গুণ না থেকে এখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেখানে গিয়ে আমাদের পাওয়ার গুলো বিয়োগ হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা সূত্র দেখবো সূচকের। তো সেখানে আমরা প্রথমে 1 নম্বরে আমরা দেখি হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র। ঠিক আছে? তো দেখো, যদি a⁴m ইন্টু a⁴n হয়, দেখো এখানেও বেজ
এ, এখানেও বেস এ। তো যদি বেস সেম হয় আর তাদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমি একটু আগে কি বললাম, তাদের পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো এ টু দা পাওয়ার, এখানে আছে এম আর এখানে আছে এন, এম প্লাস এন। এটা হলো সূচকের গুণের সূত্র, ঠিক আছে? আর তারপর 2 নম্বরে আমরা দেখব ভাগের সূত্র। আচ্ছা, ভাগের সূত্রটা কেমন? দেখো, এ টু দা পাওয়ার এম ভাগ এ টু দা পাওয়ার এন, যদি এটা হয়। আচ্ছা, তো আমি একটু আগে কিন্তু বলছিলাম তোমাদের যে যদি দুইটা বেস সেম হয় আর তাদের মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে কিন্তু তাদের পাওয়ার গুলো মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমি লিখতে পারবো এ টু দা পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে অনেক সময় এইভাবে ভাগ না থেকে এটা এভাবেও থাকতে পারে, এ টু দা পাওয়ার এম ভাগ এ টু দা পাওয়ার এন, তাই না? তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, এ টু দা পাওয়ার, এই যে উপরে এম আছে আর নিচে এনটা উপরে গেলে হবে মাইনাস এন। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তো যাই হোক, আমরা চলে যাই পরবর্তী স্টেপে। আচ্ছা, তো পরবর্তী স্টেপ মানে এখন আমরা যে সূত্রটা দেখবো, তার মানে দেখলাম যে দুটো চলকের উপর যদি কম্বাইন ভাবে বা ব্র্যাকেট দিয়ে একটা পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি দুটার উপরেই হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে গুণফলের ঘাত। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত, ঠিক আছে? ভাগফলের ঘাতটা কেমন? দেখো, এ বাই বি, এই দুটার উপর যদি কম্বাইনলি একটা পাওয়ার থাকে, তাহলে সেটা মানে হচ্ছে দুটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ারটা আছে, ঠিক আছে? এটা যতটুকু কিছু নয়, এগুলো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারতেছো। তো আমাদের পরবর্তী সূত্র হলো ঘাতের ঘাত। হ্যাঁ, মানে ঘাতের উপর যদি ঘাত থাকে, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে সেটা আসলে কি হয় সেটা দেখবো। আচ্ছা, একটু লিখে ফেলি। ঘাত, তো মনে করো এর উপরে পাওয়ার আছে হচ্ছে এম আর তার উপর পাওয়ার দিলাম এন, তাহলে এটা কি হবে? যদি যদি একটা বেজের উপর একটা পাওয়ার থাকে এবং তার উপর আরেকটা পাওয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে ঘাতের উপর ঘাত, মানে পাওয়ারের উপর পাওয়ার। তাহলে কিন্তু সেই দুটো পাওয়ার অ্যাকচুয়ালি গুণ হয়ে যাবে। কি হবে? গুণ হয়ে যাবে, তাই না? দুটো পাওয়ার অ্যাকচুয়ালি গুণ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল এখানে লিখি, মনে করো 2 এর উপর পাওয়ার আছে হচ্ছে 2, তার উপরে পাওয়ার আছে 3, তাহলে কিন্তু এখানে 2 টু দা পাওয়ার, এই যে 3 আর 2 গুণ হয়ে হবে হচ্ছে 3 দুগুণে 6, বুঝতে পেরেছো? এরকম হবে। অথবা আমি যদি লিখি এক্স স্কোয়ার আর এখানে 4, তাহলে কিন্তু এখানে হবে এক্স 4 দুগুণে 8 পাওয়ার 8। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী স্টেপে কি আছে এটা একটু দেখে নিই। আচ্ছা, তো এখন আমাদের যে দুইটা বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা হলো যদি কোনো বেজের উপর পাওয়ার জিরো থাকে, সেটা হতে পারে এ অথবা এক্স অথবা 2 অথবা 5 ইত্যাদি। যাই হোক, যদি কোনো বেজের উপর পাওয়ার জিরো থাকে, এই যে পাওয়ার গুলো কি জিরো না, তাহলে সেটার মান হয়ে যাবে হচ্ছে 1। অর্থাৎ এই সবগুলোর মানে কিন্তু আলটিমেটলি 1ই হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে, সেটা হতে পারে এক্স, হতে পারে এ, হতে পারে 2 3 5, মানে কোনো কনস্ট্যান্ট বা কোনো ধ্রুবপদ হতে পারে, কোনো চলক হতে পারে। তো যার উপরে জিরো থাকুক পাওয়ার, সে রাশিটা কিন্তু মান হয়ে যাবে আলটিমেটলি 1, ঠিক আছে? আচ্ছা, আবার যদি এরকম হয় যে এ টু দ্য পাওয়ার মাইনাস এন, হ্যাঁ, এটা মানে কি? এটা মানে কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এন, তাই না? আচ্ছা, তো দেখো এখানে এ টু দ্য পাওয়ার এন কিন্তু ভাগ আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে লিখি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে এ টু দ্য পাওয়ার মাইনাস এন, তাই না? তো আমাদের কিন্তু বেসিক লেভেলের যে আলোচনাটা, সেটা কিন্তু মোটামুটি শেষ। আমার মনে হয় তোমাদের বেসিক লেভেলের যে জ্ঞানটা প্রয়োজন সূচকের অঙ্কগুলো করার জন্য, সেটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আর বাকিটা তোমরা বুঝতে পারবে আমরা অঙ্কটা শুরু করলে। স্টেপ বাই স্টেপ আমরা যখন অঙ্কগুলো করব, তখন কিন্তু তোমাদের যেটুকু নলেজ গ্যাপ আছে সেই গ্যাপটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলো আমরা এবার কিছু বেসিক লেভেলের প্রবলেম সলভ করব। তারপরে আস্তে আস্তে আমরা একটু স্ট্রং লেভেলের বা একটু হার্ড লেভেলের প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো একদিনে হয়তো ক্লাসটা শেষ হবে না, 2 1 দিন লেগে যেতে পারে। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে এই সূচকের ক্লাসগুলো দেখবা, তাহলে সূচক সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমরা এখন বেসিক লেভেলের কিছু প্রবলেমগুলো সলভ করি। আচ্ছা, দেখো আমি এখানে দুইটা বেসিক লেভেলের প্রবলেম লিখে ফেললাম, 1 আর 2।
তো এখানে দেখো 1 নম্বরে দেখো, 1 নম্বরের সলিউশন যদি আমরা করি তাহলে দেখো এখানে সেম বেজের ভাগের সময় পাওয়ারে কি হবে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে 5 টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 2 মাইনাস এখানে 3 হচ্ছে, 3টা মাইনাস হবে উপরে গিয়ে, তাই না? কারণ এই 5 এর উপর 3 এই পাওয়ারটা কিন্তু এই 5 স্কোয়ারের সাথে ভাগ আকারে আছে, এই কারণে এখানে মাইনাসটা হলো। তো এখানে যদি আমরা লিখি 5 ইনভার্স মানে হচ্ছে 1/5। আচ্ছা, এটা কিন্তু এই অঙ্কের উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, এখন 2 নম্বর যদি আমরা সলভ করি, দেখো 2 নম্বরে কি বলছে, এখানে দেখো 2/3 বেজের উপর পাওয়ার হচ্ছে 5, এখানে 2/3 বেজ, তারপর পাওয়ার হচ্ছে -5। তাহলে সেম বেজ হলে যদি গুণ চিহ্ন থাকে তাহলে তাদের পাওয়ার গুলো যোগ করতে হবে। তো 5 প্লাস -5, ওকে। তাহলে এখানে কি হলো, 2/3 টু দ্য পাওয়ার 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হয়ে যাবে 1, তাই না? তাহলে এখানে এটা আসবে হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এবার কিন্তু আমরা বেসিক লেভেল থেকে একটু হার্ড লেভেল, খুব বেশি হার্ড না, এই প্রবলেমটা সলভ করি। দেখো এটা কিভাবে করব। আচ্ছা, এখানে দেখো 3 আছে, 3 থাকবে, 2 টু দ্য পাওয়ার n রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার করে দিলাম। কেন? কারণ আমাদের কিন্তু বেস গুলো সেম করতে হবে, ঠিক আছে। তো এখানে 4 রাখবো না, যেহেতু 4কে আমরা ভেঙে বেস 2 এ আনতে পারবো 2 স্কোয়ার করে, তাই না? সেহেতু আমরা এই 4কে, এই 4 রাখবো না, এইভাবে কনভার্ট করে ফেলবো। আর তারপর এখানে আছে 2, আর এখানে আছে n-2, লিখে দেবো। আর দেখো এখানে নিচে যা আছে তাই লিখবো, 2 টু দ্য পাওয়ার n মাইনাস, আর এখানে দেখো এখানে কি 2 টু দ্য পাওয়ার n, আর এখানে কিন্তু হচ্ছে ভাগ 2 টু দ্য পাওয়ার 1। কেন 2 টু দ্য পাওয়ার n ভাগ 2 টু দ্য পাওয়ার 1 হলো? কারণ হচ্ছে ভাগের সময় পাওয়ার গুলো মাইনাস হয়। তো এখানে যেহেতু পাওয়ারটা মাইনাস হয়েছে, তার মানে 2 এর উপর পাওয়ার আছে n, এবং ভাগ আকারে থাকার পরে 2 এর উপর পাওয়ার আছে হচ্ছে 1, যার কারণে কিন্তু এই পাওয়ারে এসে মাইনাস হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। আমি তোমাদেরকে কিন্তু একটু আগে এটা খুব ভালোভাবে বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এখন আমরা কি করব দেখো, এই 3 × 2 টু দ্য পাওয়ার n লিখলাম, মাইনাস এখানে দেখো A2 আর A2 এর মধ্যে কিন্তু গুণ আছে, তাই না? তো গুণ যদি থাকে আর বেস যদি একই হয় তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে 2 লিখলাম, আর এখানে 2 আছে, 2 প্লাস n-2, ঠিক আছে। আর তারপরে নিচে দেখো, নিচে কি করব, এখানে 2 টু দ্য পাওয়ার n থাকবে, আর এখানে দেখো ভাগ আছে, এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে আছে 2, 2টা হয়ে যাবে হচ্ছে নিচে 1/2, তাই না? আচ্ছা, তারপর দেখো এখন এখানে একটু ক্যালকুলেশনটা করে নিই। 2 টু দ্য পাওয়ার n মাইনাস এই যে 2, আর এখানে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 টু দ্য পাওয়ার n থাকতেছে। আর নিচে দেখো কি থাকছে, 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2 টু দ্য পাওয়ার n ইন্টু 1/2, এটা থাকতেছে, তাই না? তো এখন দেখো দুটাতে কিন্তু 2 টু দ্য পাওয়ার n আছে, দেখছো? আর নিচের ইকুয়েশনে দেখো এটাতে কিন্তু দুটাতেই 2 টু দ্য পাওয়ার n আছে। তাহলে কিন্তু আমরা দুই ক্ষেত্রেই 2 টু দ্য পাওয়ার n কমন নিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি 2 টু দ্য পাওয়ার n কমন নেই তাহলে 3 মাইনাস এখানে 1 থাকবে। আর এখানে যদি আমরা 2 টু দ্য পাওয়ার n কমন নেই তাহলে এখানে 1 মাইনাস হাফ থাকবে, ঠিক আছে না? আচ্ছা, তো দেখো এখান থেকে কিন্তু এই 2 টু দ্য পাওয়ার n কেটে যাচ্ছে, আর এখানে তাহলে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে 2, আর এখানে থাকছে হলো হাফ। এখন এখানে যদি আমি এই 2 রাখি আর এটাকে গুণ করে দিই তাহলে এখানে 2 চলে যাবে, উত্তরটা হয়ে যাবে 4। বুঝতে পেরেছো? এটা তো দেখলাম, এখন আমরা একটু একটু অন্য টাইপের কয়েকটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আমাদের। আচ্ছা, তো তোমাদের বইয়ের উদাহরণ 3 তোমরা বের করলে দেখতে পাবে এই অঙ্কটা আছে, আসলে দেখাতে বলছে এটা ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। তো এই লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে দেখো যে আহ, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ঘাতের উপর ঘাত মানে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে সেই দুটো পাওয়ার আসলে কি হয়, গুণ হয়, তাই না? আচ্ছা, দেখো এখানে কিন্তু এর উপর পাওয়ার আছে পি, তার উপর পাওয়ার আছে কিউ-আর, তাহলে এই পি এর সাথে কিন্তু এটা গুণ হবে। তাহলে এখানে কি হবে, এই পিটা এর সাথে গুণ হয়ে যাবে পি কিউ, এই যে পিটা কি এর সাথে গুণ হয় পি কিউ হলো, আর এই পিটা এই আর এর সাথে গুণ হবে, আর মাঝখানে মাইনাস আছে মাইনাস, তাহলে হয়ে যাবে তোমার পি আর, ঠিক আছে। তারপরে এখানে আসো,
এ থাকবে, এ কিউ আর আর হয়ে যাবে হচ্ছে কিউ আর, আর মাঝখানে মাইনাস আছে, এখানে পি কিউ। এই পি আর এ কিউ গুণ করলে হবে পি কিউ। ঠিক আছে, তারপরে এ আছে এখানে, এ রাখো, এই আর আর এ পি গুণ করো, তাহলে হবে আর পি। আর এখানে এই যে আর আর কিউ, মাঝখানে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে আর কিউ। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো, এই যে এই প্রত্যেকটার বেস সেম না? প্রত্যেকটার বেস কিন্তু সেম, মানে প্রত্যেকটার বেস হচ্ছে এ। তাহলে এখন এ লিখবো আর এই পাওয়ার গুলো যোগ করে দেবো। দেখো পি কিউ মাইনাস পি আর, এটা যোগ করলে হবে প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এখানে হবে প্লাস আর পি মাইনাস আর কিউ। ঠিক আছে। তো এখন দেখো এখানে পি কিউ, আবার এইখানে হচ্ছে মাইনাস পি কিউ, তো কেটে যাবে। তারপরে পি আর, এই যে দেখো পি আর বা আর পি একই জিনিস, তো এটা কেটে যাবে। আর কিউ আর, আর এখানে হচ্ছে আর কিউ, এই দুটো একই, প্লাস মাইনাস তাই কেটে যাবে। তার উপরে কিন্তু কিছুই থাকলো না, তার মানে এ টু দা পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখে দিব শোড। ঠিক আছে। আসলে সূচকের অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, আর তোমাদের ক্লাসগুলো খুবই কেয়ারফুলি করতে হবে, বুঝতে হবে, না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে। তারপর চলো আমরা একটু অন্য টাইপের দু একটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে। ঠিক আছে, আর একটু ক্লিয়ার হবে। এখন দেখো তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বর প্রবলেমটা সলভ করব। উদাহরণ 4-এর দুইটা আছে, একটা হচ্ছে ক আর একটা খ। তো যাই হোক, ক নম্বর প্রবলেমটা সলভ করব। খ নম্বরটা আশা করি তোমরা ইজিলি করতে পারবা। তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। এখানে 12-র উপর পাওয়ার কত? মাইনাস হাফ। তার মানে হচ্ছে 12-র উপর প্লাস হাফ হবে যদি 12টাকে আমরা নিচে দেখি, তাই না? তো কোনো কিছুর উপরে যদি কোনো চলক হোক অথবা কোনো কনস্ট্যান্ট, মানে কোনো ধ্রুবপদই হোক, তারপর যদি মাইনাস পাওয়ার থাকে, তা সেটাকে যদি আমরা নিচে লিখি তাহলে সেটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে। আচ্ছা, তাই হলো। তারপরে দেখো এখানে এটা মানে কি? এটা মানে হচ্ছে 54-র উপর পাওয়ার হচ্ছে 1/3। ঠিক আছে। আচ্ছা, মনে করো এক্স রুট, এই যে রুট মানে কি? মানে হচ্ছে এক্স এর উপর পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে। আর এটা হচ্ছে ঘনমূল। এক্স এর ঘনমূল মানে কি? এক্স এর উপর পাওয়ার হচ্ছে 1/3। যদি চতুর্থ মূল করি আমরা, হ্যাঁ, তো ফোর্থ, এটাকে বলা হয় ফোর্থ রুট। ফোর্থ রুট যদি করি তাহলে এক্স ইকুয়াল টু 1/4। এখানে যদি ফিফথ রুট করি তাহলে এটা মানে হচ্ছে এক্স এর উপর 1/5। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এখানে দেখো এখন আমাদের কি করতে হবে। এখন এই 54 আর 12কে আমাদের একদম লাস্ট পর্যায় পর্যন্ত ভাঙতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আসলে বেস আমাদের মৌলিক সংখ্যায় বের করতে হবে। ঠিক আছে। বিভিন্ন সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটাকে কিন্তু আমাদের ভাঙতে হবে। কোন পর্যন্ত ভাঙতে হবে? ভাঙতে ভাঙতে আমাদেরকে মৌলিক সংখ্যা পর্যন্ত যেতে হবে। 2, 3, 5, 7 এরকম ভাবে মৌলিক সংখ্যাতে কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সবগুলো যদি আমরা এরকম মৌলিক সংখ্যা, একদম সর্বনিম্ন মৌলিক সংখ্যাতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব ইজিলি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তাহলে এখানে আমরা সেই কাজটাই করব। আচ্ছা দেখো, 12কে যদি ভাঙি, তো 12কে ভাঙা যায় হচ্ছে 3 4 12, 2 স্কোয়ার ইন্টু 3। আচ্ছা, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এই 3 তো থাকলো, এটা 4, এটা হচ্ছে 3, তাহলে এদের গুণফল কত? 12। 12 উপর পাওয়ার কত আছে? হাফ। এটা দিয়ে দিলাম। আর উপরে একটা 1 আছে, 1 দিয়ে দাও। আর এখানে দেখো 54, তো 54কে আমরা কিভাবে ভাঙবো? আচ্ছা, 3 কিউব ইন্টু 2। আচ্ছা, 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, তাই না? এই যে 3 কিউব মানে হচ্ছে 27। আচ্ছা, তাহলে এখানে 27 পাইলাম, আর এখানে হচ্ছে 2, 27 দুগুণ 54, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দাও, আর পাওয়ার আছে হচ্ছে 1/3, এটা দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যে 1 তো থাকবে, আর এই 2 এর উপর পাওয়ার হচ্ছে হাফ, এই 3 এর উপরও কিন্তু পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা, 2 এর উপর অলরেডি একটা পাওয়ার 2 আছে, সেখানে আমাদের এটা গুণ আকারে চলে আসবে হাফ। আর এখানে মাঝখানে একটা গুণ, এই 3 আছে, এই 3 এর উপরে পাওয়ার কিন্তু এই হাফটাই হবে, তাই না? যাই হোক, এখানে কি করব, এখানে দেখো এই 3 এর উপরে এই পাওয়ারটা চলে আসবে, এখানে পাওয়ার অলরেডি 3 আছে, এটা চলে আসলে গুণ হয়ে যাবে। আর এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে 2, এটা চলে আসবে 2 এর উপর। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। তো এখন দেখো এখানে এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 লিখো, আর 2 শুধু 2 থাকতেছে, আর এখানে 3 এর উপরে পাওয়ার থাকতেছে হচ্ছে হাফ। আর এখানে কি থাকছে দেখো, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু 3 থাকবে, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 থাকবে। বুঝতে পেরেছো? তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো,
এই যে 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1/3 ডিভাইডেড 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার হাফ। ঠিক আছে, তো এখন এটা থেকে আমাদের সলিউশনটা বের করতে হবে। আচ্ছা দেখো এখানে 3 আছে, এখানে নিচেও কিন্তু 3 আছে। তো এই 3 সাথে 3টা কিন্তু ভাগ আকারে আছে। তাহলে এখানে 3 লেখার পরে এর যে পাওয়ার, এর পাওয়ার কত 1, সেই পাওয়ারটার সাথে কিন্তু এর পাওয়ারটা মাইনাস হবে, যেহেতু এটা নিচে ভাগ আকারে আছে। তাহলে মাইনাস হাফ দিয়ে দিব। আর এখানে 2 আছে তাই না, এই 2 দিব। 2 এর পাওয়ার যেটা, সেটা থেকে নিচে যে 2 এর পাওয়ার আছে সেটা কিন্তু মাইনাস হবে। নিচে কিন্তু এই 2 এর পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এখানে হবে হচ্ছে -1। ঠিক আছে, তো এখন এইটা যে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। তো তোমরা একটু চেষ্টা করো, যারা করতে পারবা তারা আমাকে কমেন্টে জানাবা, আর যারা করতে পারবে না তারা একটু ওয়েট করো, একদম ভিডিও শেষে আমি কিন্তু এটার সমাধান তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক আমরা কিন্তু আমাদের এই ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো ক্লাসটা আর বেশিক্ষণ নেই, আর দু একটা বেসিক লেভেলের সূত্র এবং বেসিক লেভেলের দু একটা প্রবলেম সলভ করে ক্লাসটা শেষ করে দিব। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা অনুশীলনী অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো অনুশীলনী অঙ্কগুলো করতে হয়তো 1 দিন বা 2 দিন লাগতে পারে, অর্থাৎ একটা বা দুটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমি শেষ করে দিব। তো যাই হোক, তোমরা ধারাবাহিকভাবে 3টা ক্লাসই দেখবা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো এরপরে যে বেসিক লেভেলের দুটো প্রবলেম আছে সেটা একটু দেখে নিই। আচ্ছা দেখো, আমি এখানে ক আর খ দুইটা শর্ত লিখেছি। তো এখানে ক নম্বর শর্ত হলো a is greater than 0, a is not equal to 1 শর্তে যদি a to the power x equal to a to the power y হয়, অর্থাৎ এই পাশে যে বেস থাকবে এই পাশেও সেম বেস থাকবে, কিন্তু তাদের পাওয়ার গুলো আলাদা হবে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এই পাওয়ার ইকুয়াল টু এই পাওয়ার। ঠিক আছে, কোন শর্তে? সেটা হচ্ছে a অবশ্যই 0 থেকে বড় হবে আর a হচ্ছে 1 হবে না। ঠিক আছে, এই শর্তে যদি a to the power x অর্থাৎ এই পাশে যে বেস থাকবে এই পাশেও সেম বেস থাকবে, তাহলে কিন্তু আমরা এই পাওয়ার ইকুয়াল টু এই পাওয়ার লিখতে পারবো, যেটা এখানে লিখছি। ঠিক আছে, আবার হচ্ছে দেখো খ নম্বরে কি বলছে, যদি a গ্রেটার দেন 0 হয় আবার b গ্রেটার দেন 0 হয়, তো আর যদি x ইজ নট ইকুয়াল টু 0 হয়, x ইজ নট ইকুয়াল টু 0 শর্তে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু b টু দ্য পাওয়ার x। দেখো এখানে হচ্ছে পাওয়ার গুলো সেম, পাওয়ার গুলো সেম হলে আমরা কিন্তু এই দুটা বেজও সেম লিখতে পারবো। ঠিক আছে, তো এই দুটা শর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কিন্তু এই দুটো শর্তের মধ্যে থেকে এসে থাকে। ঠিক আছে, অথবা ছোট ছোট প্রশ্ন কিন্তু এই দুটো শর্তের মধ্যে থেকেই বিভিন্ন ধরনের পরীক্ষা এসে থাকে। তো তোমরা একটু কেয়ারফুলি দেখবা আর বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবা এই টাইপের প্রবলেম গুলো, কারণ এই টাইপের প্রবলেম গুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো এখানে উদাহরণ 5টা কি, উদাহরণ 5 হলো 4 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। ঠিক আছে, আচ্ছা তো দেখো এটা সমাধান করতে বলছে, মানে সমাধান বলতে এখানে x এর মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে x এর মান কিভাবে বের করব? দেখো আমি কি বলছিলাম, যে যদি কোনো কনস্ট্যান্ট দেওয়া থাকে সেই কনস্ট্যান্টকে আমাদের ভাঙতে হবে। কতক্ষণ ভাঙতে হবে বা কত দূর পর্যন্ত ভাঙতে হবে? যতক্ষণ পর্যন্ত না আমরা একটা মৌলিক সংখ্যা পাচ্ছি। আচ্ছা দেখো 4 কে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার, আর এখানে তো x প্লাস 1 আছেই, আর 32 কে আমরা ভাঙলে লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার 5। তাহলে কিন্তু এখানে আমরা একটা আহ, মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি লিখতে পারবো? দেখো এখানে লিখতে পারবো 2, কারণ পাওয়ারের উপর পাওয়ার বা ঘাতের উপর ঘাত থাকলে দুটা ঘাত গুণ হয়ে যায়। তাহলে এই 2 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 2x প্লাস 2 ইকুয়াল টু এদিকে থাকবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5। আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? দেখো এটা কোন সাথে সাথে মিলছে, দেখো এই বেস আর এই বেসটা সেম, তো দুই দিকে বেস সেম যদি হয়ে যায়, এই যে এই বেস সেম হলে তাদের পাওয়ার গুলো সেম হবে। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2x প্লাস 2 ইকুয়াল টু 5। সেখান থেকে দেখো 2x ইকুয়াল টু 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু 3/2। এটা কিন্তু আনসার হবে। ঠিক আছে, আমাদের কিন্তু আজকের ক্লাসটা এখানে শেষ। তো আমি কিন্তু তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দিছিলাম। আচ্ছা, তো অনেকে হয়তো প্রবলেমটা সলভ করতে পেরেছো, তো যারা পেরেছো তাদেরকে লটস অফ থ্যাঙ্কস। আর যারা পারোনি তারা একটু দেখে নিতে পারো। আহ, সেটা ছিল হচ্ছে তোমার লাস্ট পর্যন্ত আমি এত দূর রেখেছিলাম তোমাদের জন্য। যাই হোক, দেখো এখানে কি করতে হবে। আচ্ছা এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখো এখানে লসাগু 2, তাহলে এখানে 2 মাইনাস 1, তাই না? আচ্ছা তারপরে দেখো এখানে কি হবে, আর 2 টু দ্য পাওয়ার 3 ভাগ 2 টু দ্য পাওয়ার 1, তাই না? যেহেতু এখানে পাওয়ারে মাইনাস আছে, তো এটাকে কিন্তু আমরা চাইলে এভাবে ভাগ দিয়ে লিখতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমি তোমাদের একটু আগে দেখাইছি, তো এখানে প্রবলেম থাকার কথা নয়। আচ্ছা দেখো এখানে, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 1/2, এই যে এটা। আর এখানে কি হবে দেখো তো, আচ্ছা এখানে ভাগ যদি দিই, এই যে 2 টু পাওয়ার 1/3 উপরে থাকবে,
আর এখানে এই 2টা নিচে আসবে, তাই না? আচ্ছা, তো 3 টু দ্য পাওয়ার হাফ ইন্টু, আচ্ছা এখানে কি করা যায় দেখো তো, এটা যদি উপরে থেকে নিচে নিয়ে আসি, তাহলে এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 1, আর এটা হচ্ছে এখানে এসে মাইনাস হয়ে যাবে এই পাওয়ারটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো, আচ্ছা 3 এর উপর পাওয়ার হাফ মানে হচ্ছে √3, তাই না? আচ্ছা, আর এখানে কত হবে দেখো তো, 1 ডিভাইডেড, এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার, এখানে লসাগু 3 হবে, আর তাহলে এখানে হবে 3 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারবো √3 ইন্টু 1 ডিভাইডেড 2 টু দ্য পাওয়ার 2/3। তো এটাকে কিভাবে লেখা যায় আমি একটু এই সাইডে লিখি, দেখো আসতে হচ্ছে √3 ইন্টু 1 ডিভাইডেড 2 টু দ্য পাওয়ার 2/3, ঠিক আছে? তাহলে এখানে √3 থাকলো। আচ্ছা এখানে দেখো 1 ডিভাইডেড, আচ্ছা 2 স্কোয়ার ইন্টু 1/3 লেখা যায়, তাই না? 2 স্কোয়ার মানে এই যে 2টা, এটা এখানে যদি দিই আর এখানে গুণ চিহ্ন দিয়ে 1/3 করি, তাহলে কিন্তু এটাই হচ্ছে 2/3 হচ্ছে, দেখো এটাও যা এটাও কিন্তু তাই, তাই না? কোনো চেঞ্জ নাই। আচ্ছা তাহলে এখানে √3 ইন্টু এখানে 1 ডিভাইডেড, দেখো এখানে কি করা যায়, 2 স্কোয়ার মানে কত 4, আর এখানে থাকবে 4 এর উপর পাওয়ার হচ্ছে 1/3, তাহলে দেখো উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে এই যে 1/3 মানে কত, এটা হচ্ছে ঘনমূল, তাই না? তাহলে এটা হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো আমি কিন্তু একটু বিশ্লেষণ করে একটু বড় করে করলাম, তোমাদের বইয়ে হয়তো আরো ছোট করে থাকতে পারে। আসলে তোমার জন্য বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো সেজন্য কিন্তু আমি একটু এক্সপ্লেন করে অঙ্কটা করলাম। তো যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। তোমাদের এই সূচকের ফুল চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব আরো 2টা ক্লাসে, ঠিক আছে? মানে পরবর্তীতে আরো 2টা ক্লাসের মাধ্যমে তোমাদের এই সূচকের ফুল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। শুধু চ্যাপ্টার শেষ করা নয়, আমি কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে তোমাদের এই সূচক থেকে গুরুত্বপূর্ণ সিকিউ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রবলেমগুলো সলভ করে দিব। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা সাথেই থাকো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।